সোহাগ হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস সরকারের, গ্রেপ্তার 5। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন আইজিপি। একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ, জামায়াতের পরিকল্পিতভাবে অপপ্রচার চলছে বলছে বিএনপি। জুলাই হত্যার সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজ সাক্ষীর সাবেক আইজিপি মামুনকে ক্ষমা বিবেচনা, ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ। সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি 2 মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ। এবং ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদর সহ 3 উপজেলায় এখনো ঢুকছে পানি। স্বাগত এখন দুপুরের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। দিনে দুপুরে সবার সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। বিচার দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শিক্ষার্থী ও পেশাজীবীরা। চাঁদাবাজির বিরুদ্ধে একাট্টা হতে আহ্বান সবার। মাঝারিমন জানাবেন বিস্তারিত। মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানী সহ উত্তাল সারা দেশ। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নেমেছে রাজপথে। শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় জোরালো প্রতিবাদ। রামপুরা, উত্তরা, বসুন্ধরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল, বিক্ষোভে বিচারের দাবিতে প্লাকার্ড প্রদর্শন করেন তারা। আন্দোলনরতরা বলছেন 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষের জীবনের নিরাপত্তার দাবিতে রাজপথে নামা দুঃখজনক। অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। ছাত্র জনতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা জুলাইয়ের যোদ্ধা ছিলাম, সবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছি। আমরা চেয়েছি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, সেটা যে কোনো দলই হোক, যে কোনো গোষ্ঠী হোক। নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের এটি বাধাবন্ধকতা নাই। মধ্যযুগীয় যে আমরা বর্বরতা, সেই বর্বরতার একটা নিষ্ঠুর বহিঃপ্রকাশ হিসেবে দেখি। এগুলো আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশে এগুলো আমরা কখনোই কাম্য হিসাবে আমরা দেখি না। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি রায়ের সাহেব বাজার হয়ে মিটফোর্ডের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে চাঁদাবাজি প্রতিহত ও নির্মূলের বিভিন্ন স্লোগান দেয় নেতারা। জুলাইয়ের বাংলাদেশ শহীদদের চেতনায় চলবে জানিয়ে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেয় ছাত্র শিবির। সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শনবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে শহীদদের স্পিডের আলোকে পরিচালিত হবে। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শক, গণরুম এবং গেস্ট রুম তৈরি করে যারা করতে চায় তাদের স্থান এই স্বাধীন বাংলাদেশে হবে না। দুপুরে মিটফোর্ড হত্যাকাণ্ডে সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হয়েছে এমন অভিযোগ করে সংগঠনটি জানায়, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। বিক্ষোভ হয় ইডেন কলেজেও। সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি ছিল তাদের কণ্ঠে। রাজধানীর বাইরেও সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে নামে। বিক্ষোভ হয় নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়। মাঝারিমন, এখন, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মিটফোর্ডে হত্যার ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। লিমন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তার নিয়ে পুলিশ কি বলছে এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন জানাবেন। শুরুতে মুক্তি বলতে চাই ঘটনাস্থলের পরিস্থিতি।
যেই নিষ্ঠুর ভিডিওটি সারা দেশের মানুষ দেখিয়েছে, সারা দেশের মানুষকে হতবাক করেছে, কাঁদিয়েছে যে একটা নিথর দেহ রাস্তার উপর পড়ে আছে, তার উপর উপর্যুপরি পাথর ছুঁড়ে মারছে একজন যুবক। সে যখন ক্ষান্ত হলো তখন আরেকজন যুবক সেই পাথরটি কুড়িয়ে আবার তার শরীরে মারছে এবং সবশেষ আরেকজন যুবক সেই পাথরটি দিয়ে তার মাথা থেতলে দিচ্ছে। এই যে ভয়ঙ্কর নিষ্ঠুর যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে যেখানে, সেই ঘটনার আগে সেই নিহত যে ব্যবসায়ী সোহাগ, তাকে এই যে এইখানেই মিটফোর্ডের 3 নম্বর যে গেট, সেই গেটের এইখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল মারতে মারতে, ছুরিকাঘাত করতে করতে। এখান থেকে তাকে এক ধরনের বিবস্ত্র অবস্থায় এই গেটের ওই পাশে যে রজনী বোস লেন যেটি ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং মৃত্যু নিশ্চিত করে উল্লাসের যে বিভৎস চিত্র, এটি কিন্তু ওই সড়কের সামনে কিন্তু রচিত হয়। আমরা এখন এখানে যেটি দেখছি সেটি হলো যে এই ঘটনার পর কিন্তু আমরা কোনো মানুষকে কিন্তু দেখিনি যে সেটির প্রতিবাদ করতে, ভয়ে প্রতিবাদ করেনি কেউ, কারণ তারা একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তারা বড় রাজনৈতিক নেতা ছিল। কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে মিশ্র আমরা প্রতিক্রিয়া দেখছি। এইখানে যে ভিড়টি দেখছেন, এখানকার নানা ভুক্তভোগী মানুষেরা, গণমাধ্যম কর্মীরাও এখানে আছে, তাদের কাছে এসে তাদের আর্জি জানাচ্ছেন, নালিশ করছেন এবং এখানের যে চাঁদাবাজি, যে সন্ত্রাসবাদী দখলবাজির যে চিত্রটা আছে, তারা কিন্তু এই অভিযোগগুলো এই গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরছেন। এবং এর বিপরীত চিত্রও আছে, যারা ওই ঘটনা, ওই সড়কের আশপাশের যে ব্যবসায়ীরা যারা আছে, তারা কিন্তু এখনো মানে ভয়ের যে ট্রমা, সেটি থেকে বের হতে পারেননি। কারণ আমরা যখন তাদের কাছে তাদের কথা নিতে চাচ্ছিলাম, তারা কিন্তু তখনও কিন্তু কথা বলছিলেন না। র্যাব, তারপরে পুলিশ, এই সমস্ত, যেহেতু এটা ক্রাইম সিন, এখানে তারা বারবার আসছে, এই জায়গাটাকে দেখছে। এই যে পাথরখণ্ড, সেটি এখন এখানে আছে, মানুষেরাও সেই নির্মমতার সাক্ষীটা দেখছে। আর এই মামলার যে তদন্ত কর্মকর্তা নাসিরুদ্দিন, উনি এই কোতোয়ালি থানার ওসি তদন্ত, ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছে, সকালেও আমরা কথা বলেছি। উনি যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত 5 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে, যদিও এজাহারে আসামির সংখ্যা কিন্তু 19, অর্থাৎ এখনো 14 জন আসামিকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি। তো এই ছিল মুক্তি, এই মিটফোর্ড হাসপাতাল। এই ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল যেখানে, সেখান থেকে আমার কাছে থাকা এখানকার পরিস্থিতির সবশেষ। সহকর্মী আজহার লিমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানীর মিটফোর্ডের ঘটনাস্থল থেকে। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন অপরাধী কোনোভাবেই ছাড় পাবে না। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওমর ফারুকের প্রতিবেদন। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এরই মধ্যে 19 জন আসামির মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে বাকিদের ধরতে জোর তৎপরতা চলছে। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে, আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায়, সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। সারা দেশে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইজিপি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। এইখানে আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করব, সো দ্যাট উই ক্যান ডু ইট, যাতে দে ক্যান টেক ওভার অ্যাকচুয়ালি একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার আসে। কারণ এটা ওনাদের ইয়ে ছাড়া হবে না। তাই ওনাদের কাছে তো অবশ্যই আমাদের অল সর্ট অফ হেল্প, আমাদের সাপোর্ট লাগবে। এরই মধ্যে এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে অঙ্গীকারের কথা জানিয়েছে আইন উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা জানিয়েছেন। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে একথা জানান ডক্টর আসিফ নজরুল। মিটফোর্ড হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকল অপরাধীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইসেরা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, নির্বাচনের আগে যে কোনোভাবেই পরিস্থিতি উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। গণ অভ্যুত্থানের পরে দেশের
পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করবার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতাদের। মিটফোর্ডের মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় সারা দেশ। এমন নৃশংস মধ্যযুগীয় হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ প্রতিবাদে উত্তাল। এমন বাস্তবতায় প্রতিবাদ আর সমালোচনার মুখে হত্যাকাণ্ডে জড়িত যুবদলের 5 নেতাকর্মীকে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। হত্যাকাণ্ডের পর শনিবার সংবাদ সম্মেলন আয়োজন করে যুবদল। এ সময় সংগঠনটির সভাপতি সোহাগকে প্রকাশ্যে দিবালোকে হত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ করেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেলেও 3 জনকে বাদ দিয়ে মামলায় অন্য 3 জনকে আসামি করা হয়েছে। এর পেছনে উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এছাড়া খুলনায় যুবদল কর্মীকে রগ কেটে হত্যার ঘটনায় প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না? মিটফোর্ডের ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে দল সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচনকে সামনে রেখে দেশে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ তার। আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রত অবস্থা। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এদিকে মিটফোর্ড হত্যাকাণ্ডে কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমে অংশ নিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়া রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছে, অপরাধ করেছে তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছে। এটাই তো আইনের শাসন। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই 2-1টি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি দ্রুত হত্যাকাণ্ডের মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপি নেতাদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাটে লিপ্ত হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী গণহত্যাকারীদের বিচারের আগে নির্বাচন চায় না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। সকালে যাত্রাবাড়ি এলাকায় অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে শনির আখড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংস্কার করারও দাবি জানান তিনি। 5 আগস্ট পরবর্তী আমরা লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল চাঁদাবাজি, খুন, ধর্ষণ এবং সন্ত্রাসের লুটপাটের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আপনারা
খুনিদের বিচারের আগে, গণহত্যাকারীদের বিচারের আগে, সংস্কারের আগেই আপনারা নির্বাচন চাইবেন, এটি হতে পারে না। হয় ছেড়ে দিতে হবে সোহানা মেটাল নামে ভাঙারির দোকান, না হলে প্রতি মাসে দিতে হবে 2 লাখ টাকা। ভাঙারি ব্যবসায়ী লালচান ওরফে সোহাগের কাছে এভাবেই চাঁদা দাবি করেছিল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। আর তাতে রাজি না হয় দোকান থেকে টেনে হেঁচড়ে নিয়ে মিটফোর্ড হাসপাতালের 3য় গেটের সামনে প্রকাশ্যে হত্যা করা হয় সোহাগকে। কাজী ফখরুলের ক্যামেরায় আরও জানাবেন আরিফ হোসেন। এমন বর্বরতা অন্ধকার যুগের কল্পকাহিনীতেই শুনেছে অনেকে, দেখেছে কতজন। বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের 3য় গেটের কাছে দাঁড়িয়ে থাকা মানুষ সাক্ষী হয়েছে আধুনিক যুগের নতুন বর্বরতার। এক ব্যক্তি প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ ফটকের ভেতর থেকে টেনে বের করছে 2 যুবক। কালো প্যান্ট পরা খালি গায়ে এক তরুণ তার গায়ে চড় মারছে। কালো গেঞ্জি পরা আরেকজন এসে ওই ব্যক্তির বুকের ওপর লাফাচ্ছে। কিছুক্ষণ পর আরেকজন এসে একই কাজ করছে। এক পর্যায়ে আরেকজন এসে তার মাথায় লাথি মারছে। ঠিক এ জায়গায় ফেলেই মধ্যযুগীয় কায়দায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের মোটিভ কি, কারা ছিল এবং কেন তাকে হত্যা করা হলো, সে বিষয়টি খুঁজে বের করবে এখন টিভি। চলুন জেনে আসি। মোবাইলে ধারণ করা ছবির এই ব্যক্তি কারা, কেনই বা মারছে লালচান ওরফে সোহাগকে, জানতে স্থানীয়দের সাথে কথা বলতে চাই আমরা। ভয়ে মুখ খুলছে না কেউ, আতঙ্ক সবারই চোখে মুখে। অনেকক্ষণ চেষ্টার পর পাওয়া গেল এক ব্যক্তিকে। তিনি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। মানে আপনি এখানে ছিলেন, দেখছেন? আমরা মানে খবর পরে আইছি আমরা। কি আয় দেখলেন? কি আয় দেখলাম অনেকগুলো রক্ত জমা হয়ে রয়েছে মানে এইখানে এই জায়গায়। মানে আপনার পক্ষে এত জায়গার সব রক্ত জমা হয়ে আছে। সব রক্ত? কয়জন ছিল? মাঝে থেকে শুনছি আর 30 জন বলে। তবে হত্যার সাথে জড়িতদের নাম পরিচয় পাওয়া গেল না। আরেকটু খুঁজতে চাই আমরা। অনেকক্ষণ চেষ্টার পর এক কিশোর চিহ্নিত করলেন একজনকে, নাম মাহিন। এই ব্যক্তি মোল্লা? না না, উনি না, ওই যে উনি মইন, এই যে হাত বেরোইছে। এবার একটু ভাঙাড়ির দোকান ঘুরে দেখতে চাই, ঘটনার আসল রহস্য কি। দোকানের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটছে, হাসপাতালের সামনে ওই পর্যন্ত নিয়ে গেছে আর কি, পরে মারা গেছে। এখানে এসে জানা গেল এই দোকান থেকেই টেনে হিঁচড়ে ইট মেরে হত্যা করা হয়েছে সোহাগকে। তার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজে পায় এখন টিভি। ফুটেজে সোহানা মেটালে একদল লোক ঢুকতে দেখা যায়, যারা এই দোকান থেকে মিটফোর্ডের 3য় গেটে নিয়ে হত্যা করে সোহাগকে। কি বলছে পরিবার? কি নির্মম ভাবে ওরা মারছে আমার মামারে, কি নির্মম ভাবে। এবং এই পরে আমার একটা ভিডিও ফুটেজ পাঠাইছে, সেটা আমি আর সহ্য করতে পারছি না। আমার বাবাকে ওরা অনেকদিন ধরে হুমকি দিতেছে যে দোকানটা দিয়ে দিতে আর আমার বাবার টাকা দিয়ে দিতে। আমার বাবা সেটা মানে নাই, যে আমি আমার কষ্টের জিনিস, আমার কষ্টের দোকান, আমার কষ্ট করে এত টাকা পয়সা আমার ছেলে মেয়ের জন্য আমি আপনাদের কেন দিব, সেটার জন্য আমার বাবাকে ওনারা এই কারণটার জন্য মারধর করছে, এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমার বাইরে বলতেছে তোমার ব্যবসা আমার কাছে দিয়া দাও, নয়তো তোমার জীবন দিবা। আমার স্বামীর আমি হত্যা বিচারছে, যে কষ্ট মারছে ভাই, মানুষ এরকম কষ্ট দিতে পারে। তখন মনে জীবনটা বেড়ে যেতে, তখন মনে অনেক কষ্ট করছে, তখন অনেক আমার কথা মনে করছে। জানা গেল হত্যাকারীদের সবাই একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। কোন দল? রাজনীতি করে, বিএনপিতেই আছে রাজনীতি। এখন কোনো পদে নাই দেখে তারা কোনো কিছুই করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব। বিএনপি করেছে, বিএনপি, এরা বিএনপির। মানে সবাই বিএনপির? হ্যাঁ, আগে পোস্টে ছিল কিন্তু এখন নাই, বর্তমানে নাই। এই ঘটনায় 19 জনকে আসামি করে মামলা করেছে সোহাগের বোন। অভিযুক্ত 19 জন কোন দলের? সোহাগ নাকি এক সময় ছিল যুব দলের সদস্য, এক সময় 5 তারিখের আগে। তারপরে নাকি সে যুবদল থেকে চলে আসছিল। ভাঙাড়ির ব্যবসাটাই নাকি আগে থেকে হুমকি দিচ্ছে, তুই এখানে ব্যবসা করতে পারবি না, চলে যা। ওদের একটা গোডাউন আছে, ওই গোডাউনে তালা মারছিল। তারপর 7 তারিখে তার যে দোকান ছিল সেই দোকানে যাই হুমকি দিছে, যেখানে কাউকে ব্যবসা করতে দেবো না, আমরা যারা এই দলের লোকজন আছে, সমাজে কোনো দলের লোকজন বিবৃতি দিচ্ছে থাকলে আমরা করব। ও যখন ওই যে গোডাউন ভাঙতে গেছে, তারপর থেকে ইয়ে হয়ে গেছে।
প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বেসিক্যালি এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের, এটা প্রাথমিকভাবে জানা গেছে। তাও এটা তদন্তাধীন আছে। এটা আসলে বাকি আসামি যারা আছে তাদেরকেও অ্যারেস্ট করলে ততক্ষণ প্রকৃত রহস্যটা বোঝা যাবে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন লালবাগের ডিসি জসিমউদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই, ঘটনার 10 মিনিটের মধ্যে পুলিশ ওখানে উপস্থিত হয়েছে। এটা একেবারে ডকুমেন্টেড। যদি আপনারা দেখতে চান আমরা সেটাও প্রমাণ করতে পারবো। 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং পুলিশ উপস্থিত হয়ে আশপাশ এলাকা থেকে ওই যে বললাম তাৎক্ষণিকভাবে 2 জনকে অ্যারেস্ট করেছে। জি, দেখেন আগাম পুলিশিংটা আমরা করছি না তা না। এই যে আপনি বলেন যে আমরা তো ভিকটিম ফোন করে নেই, আমাদেরকে অপরাধীরাও আমাদেরকে ফোন করে নেই। আমাদের আমাদের কি বলে যে এই যে কমিউনিটিকে আমরা আমাদের পুলিশি কার্যক্রমে এঙ্গেজ করেছি, এটার ফলশ্রুতিতে তো আমরা এই তথ্যটা পেয়েছি যে ওখানে একটা ঘটনা ঘটতেছে, আমরা গিয়েছি। এখন আমরা একেবারে ম্যান টু ম্যান, 1 to 1 তো আমাদের সিকিউরিটি দেওয়ার বা নিরাপত্তা দেওয়ার আমাদের এরকম সামর্থ্য নেই, আপনারা জানেন এটা। এখন ঘটনা ঘটলে পুলিশ তথ্য পেলেও যায়, আবার যেই পুলিশের উপস্থিতির কারণে যেই ঘটনাগুলো ঘটে না ওইটা তো ভাই আপনিও জানেন না, আমিও জানি না। আমি বলতে পারবো যে আমাদের পুলিশের এক্সিস্টেন্স ছিল বলে হয়তো ওখানে একটা বড় ঘটনা ঘটেনি। আবার ঘটনাটা ঘটে গেলে আপনারা জানেন কেন পুলিশ ওখানে উপস্থিত ছিল না। পুলিশের উপস্থিতির কারণে যে কত শত ঘটনা ঘটে না, এটার কোনো স্টেট কি আমাদের কাছে আছে? তাহলে এটা একটু আপনারা বিবেচনায় রাখবেন আর কি, আমি দয়া করে বলবো আর কি। যদি আপনারা অনুমতি দেন আমি একটু শেষ করতে চাই। আর কয়জন? রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের ব্রিফ করছেন লালবাগের ডিসি জসিমউদ্দিন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে চলছে মাতম। সকলেই চাইছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পরিবারের সদস্যদের দেখতে এসে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে 4র্থ শ্রেণীতে পড়ুয়া সোহান ও তার একমাত্র বোন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোহানা। আর কখনোই ফিরে আসবেন না তাদের বাবা। ছোট্ট দুটি মনের এমন অনুভূতিতে চোখের কোণে বিষাদের মেঘ। সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বরগুনার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে। বাবাকে কোথায়? আমার বাবাকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। ওদের এমন কঠিনতম শাস্তি হোক যাতে পরের বার কেউ এটা করতে গেলে 100 বার ভাবে। আল্লাহ আমরা যারা বিধবা করছে, আমার সন্তানের যারা বাবা হারা করছে, আল্লাহ তাদের বিচার করে আপনারা এরকম সঠিক বিচার করবেন, জানি দ্বিতীয়বার এই কাজ করার সাহস না পায়। একটু ভাঙ্গারি ব্যবসা করে আর না, আর তারপর কইছে যে আমাদেরকে অর্ধা শেয়ার লওয়া লাগবে। ও বলছে যে আমি এত বছর বইয়া এই কষ্ট করে এই ব্যবসাটা দাঁড়া করছি, এটা তোমাদের আমি ভাগলাম না। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার মামলা করেন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম। প্রশাসন মামলাই সাজাইতে পারে না, সবকিছু তাদের কাছে প্রমাণ আছে। তারা খালি কয় কি ইট দিয়া ওই যে ছুরি দিয়ে এরকমেরই করছে, কইবে যে বড় পাথর দিয়ে ছেঁচছে নাক মুখ, এই সব ভাঙ্গে ফেলাইছে। এগুলা কিছুই তারা উল্লেখ করে না। পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বুকের উপরে উঠটা পাড়া দেওয়া হয়েছে, এরকম পাড়াইছে যে আছে দেখ দেখ নাই 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 করে লাশটার উপরে অনেক অত্যাচার করছে।
নিহত সোহাগের বাড়িতে যান জেলা বিএনপির নেতৃবৃন্দ। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে বিএনপি, এমনটাই জানান নেতারা। আমি আজকে এখানে আসছি খোঁজখবর নেওয়ার জন্য, এবং এখানে পরিবারের যে সহযোগিতা লাগে আমরা করব, এবং আইনগতভাবে যদি কোনো সহযোগিতা ঢাকায় দরকার আমরা সেটাও করব। এটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি দলীয়ভাবে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। মিটফোর্ডে হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সেখানে রয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দোলন, বিক্ষোভ থেকে কি বলছেন জামায়াতের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আলোচনা উঠে আসছে তার বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, যেটি মূলত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে এখন ঠিক এলাকা অতিক্রম করছে। এর আগে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন, তারা বিভিন্ন দাবিও করেছেন আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে। সেখানে তারা বলেছেন যে দীর্ঘদিন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজপথে থেকে ফ্যাসিবাদ মুক্তির আন্দোলন করেছেন, আর তারা এখন নানা অপকর্ম তথা ধর্ষণ, গুম, সহ চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়ছেন। একই সঙ্গে জামায়াতের নেতা নুরুল ইসলাম বুলবুল তিনি এই অভিযোগ করেছেন। তিনি বলেছিলেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু না হয় তারই একটি পরিবেশ তৈরি হয়েছে বর্তমান সময়ে। অন্যদিকে আমি শুনছিলাম যে রফিকুল ইসলাম খান, যিনি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামায়াত ইসলামী, তিনি বলছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি দল তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা এর আগে কিন্তু কথা বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ছাড়াও জামায়াত নেতা শফিকুল ইসলাম নাসির, তিনি বলছেন যে খুব ধর্ষণ চাঁদাবাজির কারণে আজ জুলাই যে চেতনা, জুলাই আন্দোলন সংগ্রাম যে কারণে হয়েছিল সেটা অনেকটা রক্ষা হচ্ছে না। তিনি বলছেন, তিনি আরো অভিযোগ করে বলছিলেন যাদের বিরুদ্ধে কিংবা যে সকল দল এই ধরনের খুনের সঙ্গে জড়িত কিংবা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আরেকটি বিষয় তারা অভিযোগ করে বলেছেন যে এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে, নির্দিষ্ট একটি দলের ক্ষেত্রে তারা নমনীয় আচরণ করছে। আবার তারা বলছিলেন যে বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে কিংবা গুম খুনের রাজনীতি আবার ফিরতে আসার কথা বলা হচ্ছে, সেটি থেকে আরেকটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে নির্বাচনের মাধ্যমে এর একটি সমাধান হবে। যদিও এই যুক্তিটি মানতে নারাজ, কেননা তারা বলছেন যে একটি নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটি এখনো হয়নি। আর একই সঙ্গে চাঁদপুরের ঘটনায় যে ইমামকে যে আঘাত করা হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, সেটির তারা বলেছেন। জামাত তারা বলার চেষ্টা করছিলেন যে আজকের যে বিক্ষোভ সমাবেশ কিংবা তাদের যে আয়োজন সেটি কোনো দলের বিরুদ্ধে নয়, দেশ জুড়ে যে জুলাই আন্দোলন হয়েছিল, যে ফ্যাসিবাদের পতন হয়েছিল কিংবা দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেটি তারা প্রত্যাশা করেছিলেন। সেই প্রত্যাশা নিয়ে আজকে তারা রাস্তায় নেমেছে। একই সঙ্গে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যদি কঠোর অবস্থানে না যায় তাহলে এই ধরনের অবস্থা থেকে দেশকে উন্নতি করা কোনোভাবে সম্ভব নয়। তো সব মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল চলছে তার সবশেষ এই ছিল। মিটফোর্ডে হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন এবং ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করছে বায়তুল মোকাররমের উত্তরগোট এলাকা থেকে। বিক্ষোভটি শুরু হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের, সেটি দেখছিলাম এতক্ষণ। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে নিহতের বাড়িতে যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি তদন্ত দল। এ সময় হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পরিবারের সদস্যরা। তবে এ ঘটনায় এখনও মামলা করেনি পরিবার। প্রতিবেদনে বিস্তারিত। খুলনার দৌলতপুরে দিনে দুপুরে বাসার সামনে গুলি করে হত্যার ঘটনায় এখনো পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সড়ক ও অলিগলিতে এখনো থমথমে অবস্থা। ঘটনা তদন্তে সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মেট্রোপলিটন পুলিশের একটি দল। এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের উপকমিশনার। জানান, গুরুত্বপূর্ণ কিছু তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। এরকম একটা মার্ডার কেসের পরে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আগাচ্ছি। আমরা অনেকগুলো লাইন আমরা পেয়েছি। আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই
আমরা মূল যারা এখানে সম্পৃক্ত তাদের আমরা আটক করতে পারবো। নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমেছে পুরো পরিবারে। বাবাকে হারিয়ে নির্বাক 8 বছরের মেয়ে জান্নাতুল মাওয়া ও 12 বছরের জান্নাতুল ফেরদৌস। কেউ দেখছে বলল যে হেলমেট পরা ছিল আর হচ্ছে একজন নাকি মাস্ক খোলা ছিল, আর যার সময় তারা নাকি গালাগালি দিছে, বলেছে যে পারলে কিছু করে নিস। মোটা 3বার ফায়ারিং হয়েছে, মানে 3বার বলতে 3 দফায়, প্রথম 4টা 5টা, তারপরে কোয়ার্টার মিনিট রেস্ট নিয়ে আবার 4টা, মানে 3টে 4টা, পরে তারপরে লাস্টে আর 4টা 5টা দিয়ে ওরা চলে গেছে। দৌড়ে এসে দেখি মাহবুব ওই রাস্তার পাশে চিত হয়ে পড়ে রয়েছে। আমাদের এই মহল্লায় আমার বয়সে আমি জীবনে কখনো কোনোদিন দেখি নাই এরকম যে একটা আতঙ্ক। এরকম ঘটনা মানে আমরা কল্পনা করতে পারতেছি না, যে তারে যেভাবে এইভাবে মারিছে, যে দেখে মানে কান্দে ছটফট করছিলাম কালকে। 5 তারিখের পরে আওয়ামী লীগের লোকজনের নামে সব থানায় মামলা দেয়, কিছু লোক অ্যারেস্ট হয়। তা এই শত্রুতা হতে পারে, কুয়েটে গন্ডগোল হয়েছিল, সেখানে মাহবুব ছিল, সে শত্রুতা হতে পারে। রাজনৈতিক শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। শুক্রবার দুপুরে খুলনার দৌলতপুরে মহেশ্বর পাশা এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত তার উপরে 9 রাউন্ড গুলি ছোড়ে কেটে দেয়া হয় পায়ের রগ। দ্রুত তাকে খুলনা মেডিকেলে নেওয়া হলে মাহবুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুলনার দৌলতপুর থানার যুবদলের সহ সভাপতি ছিলেন মাহবুব মোল্লা। কুয়েটে উপাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সবশেষ তাকে বহিষ্কার করে দল। এখন খুলনা। চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত ইমামকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার প্রফেসরপাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় মসজিদের ইমাম আনম নুরুর রহমান মাদানীকে কুপিয়ে আহত করেন অভিযুক্ত বিল্লাল হোসেন। খুতবা নিয়ে মতপার্থক্যের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে। এক পর্যায়ে ইমাম আনম নুরুর রহমান মাদানীর মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় উপস্থিত মুসল্লিরা বিল্লালকে আটক করে পুলিশে খবর দেয় এবং আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আহতের ছেলে আফনান কাফি গতকাল রাতে থানায় একটি মামলা দায়ের করেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে, এই মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পূর্ণাঙ্গ রায়ের আগে জামিনের সুযোগ নেই সাবেক এই আইজিপির। গত 10 জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরে নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কর্মীদের নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা 2টি মামলা দায়ের 4 মাস পর এমন সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে 15 জুলাই থেকে দায়িত্ব পালন করবেন WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমে। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে
তাকে ওই পদে বসিয়েছিলেন। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। এছাড়া সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহে ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছিলেন না পুতুল। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গেল রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আসগর আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। স্থানীয়রা জানান, সীমান্তের 353 নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আসগর। এ সময় ভারতের কিষানগঞ্জ ব্যাটালিয়ন সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। অন্যদিকে একই রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর লাশ 11 টুকরো করে গুম করতে বাথরুমে ফ্ল্যাশ করে দেয় স্বামী। গত 9 জুলাই বায়েজিদ থানার রৌফাবাদে নৃশংস এই হত্যাকাণ্ডে স্বামী সুমনকে গ্রেফতার করেছে এরা। পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত। হোসেন জিয়াদের প্রতিবেদন। স্ত্রীকে হত্যার পর লাশ গুম করতে 11 টুকরো করল স্বামী। অবশেষে ধরা পড়ল রেবের জালে। শনিবার সকালে চাঁদগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে রেব জানায়, চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকার বাসিন্দা সুমন গত বছর দেশের বাইরে থেকে আসে। এরপর থেকেই স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক বিরোধ চলছিল। 15-20 বা তার থেকে বেশি পিস করে কোমরে ফ্ল্যাশ করে দিয়েছে। গত 9 জুলাই ধারালো ছুরি দিয়ে নিজ বাসায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সে। এরপর মরদেহ 11 টুকরো করে লাশ গুম করতে কিছু অংশ ফ্ল্যাশ করে বাথরুমে, কিছু অংশ ফ্রিজে এবং খাটের নিচে লুকিয়ে রাখে সে। ঘটনার পর সুমনের অস্বাভাবিক আচরণ সন্দেহ হয় বাসার মালিক ও দারোয়ানের। পরে দরজা খুলে ঘরে ছড়িয়ে থাকা ভুক্তভোগীর মরদেহের টুকরো দেখতে পান তারা। এ সময় সুমনকে তালাবদ্ধ করে এলাকাবাসীকে ডাকতে যান বাসার দারোয়ান, কিন্তু কৌশলে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমোডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায়। এর পরবর্তীতে বাসা খুঁজতে যেয়ে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুকু রয়েছে। এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বায়েজিদ থানায় সুমনের বিরুদ্ধে মামলা করেন। পরে শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব। সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এ বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। অভিযুক্ত সুমন পেশায় পিকআপ চালক। তাদের 8 বছরের এক পুত্র সন্তান আছে। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। আর একটা বিরতির সময় হলো এখন দুপুরে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। উজানের ঢলের পানির চাপ না থাকায় কিন্তু ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বন্যার পানি নামতে শুরু করেছে। এবং যদি বলি ইতিমধ্যেই বন্যার পানি নামতে শুরু করায় যারা বানভাসী মানুষ রয়েছেন তারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। এবং পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় যে ক্ষয়ক্ষতি, সেটি কিন্তু আসলে সেই চিত্র একেবারে পূর্ণাঙ্গভাবে ফুটে উঠেছে। তবে বাঁধের ভাঙ্গা অংশ পানি ঢুকে সদরসহ 3 উপজেলার কিছু এলাকায় দেখা দিয়েছে প্লাবন। আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, সুলাইমান ডালিমের প্রতিবেদন, দেখব বিস্তারিত। বানের পানির তোরে টিকতে না পেরে ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের 2 গৃহিণী গড়দৌড় ফেলে আশ্রয় নেন নিরাপদে। 3 দিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন বাড়িতে, কিন্তু বাড়ি এসে দেখতে পান তিলে তিলে সাজানো সংসার তছনছ হয়েছে। কোন রকম ঘরটা টিকে থাকলেও টেকানো যায়নি গড় গৃহস্থালির অন্য সামগ্রী। আমাদের সব নিয়ে গেছে,
আমাদের 7-8টা বাসা কেউ নাই। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে বেশিরভাগ স্থানের পানি। তবে এখনো পানিবন্ধী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়রা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সব শেষ, ঘরেও থাকুন যায় না পানি লে। এটা নদীর তলাটা কিন্তু একবারে ওইদিকে কিন্তু একবারে কম। যদি ঠিক মতো ড্রেসিং করা হতো তাহলে এত পানি উঠতো না। বীজ দেন কিনছিলাম 800 ব্যাগ জ্বালা বইয়ে হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এদিকে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি স্থানে ধসে গেছে। এতে পানি প্রবেশ অব্যাহত থাকায় ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমাদের ওয়াটার লেভেল 9 নিচে নেমে গেছে, নদীতে তেমন পানি নাই। তবে যে ভাঙাগুলো ভাঙছে এরিয়া আমরা সার্ভে করতেছি, আমরা কিছুদিনের ভিতরেই কাজ করবো আর কি বন্ধ করার জন্য। পানি নামলে লোকাল পানি নেমে গেলে হয়তো 1 সপ্তাহের ভিতরে আমরা বন্ধ করার চেষ্টা করবো। বছর না ঘুরতেই ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নষ্ট হয়েছে আউশের বীজতলা, ব্যাপক ক্ষতির মুখে সবজি ক্ষেত ও পোল্ট্রি খাত। এছাড়া বানের পানিতে ভেসে গেছে প্রায় 1700 হেক্টর জমির ফসল, প্লাবিত হয়েছে প্রায় 1000 পুকুরের প্রায় 5 কোটি টাকার মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক সহ নানা অবকাঠামো। প্রতি বছর বন্যার ধ্বংসলীলা থেকে বাঁচতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সোলাইমান ডালিম, এখন ফেনী। সরকার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাশে 7,340 কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে উপদেষ্টা এ কথা জানান। বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাদের আশ্বস্ত করেন উপদেষ্টা। আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা ছোটখাটো প্রজেক্ট না, ওটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই নাম্বার 1 হয়ে যাবে। ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। ভারতের উত্তর দিল্লিতে আজাদ মার্কেটের কাছে একটি 4তলা ভবন ধসে পড়েছে। এখনও ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়া দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে 14 মাসের নবজাতক সহ অন্তত 8 জনকে। স্থানীয় সময় সকাল 7টায় ভবন ধসের খবর পায় স্থানীয় পুলিশ। দিল্লি দমকল বিভাগ জানায়, ধসে পড়া ভবনটির অবস্থান সিলামপুরের লাদাখ রোড নিকটবর্তী জনতা কলোনির 5 নম্বর গলিতে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে, ওই ভবনটিতে একই পরিবারের 10 সদস্যের বসবাস। 8 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও সেখানে আটকা পড়ে আছেন এক অতিথি সহ ওই পরিবারের অন্তত 3 সদস্য। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দমকল বিভাগের উদ্ধারকর্মীরা। পাশাপাশি এখনও জানা যায়নি ভবন ধসের প্রকৃত কারণ। উইম্বলডনের সেন্টার কোর্টে আজ রাত 9টায় বসতে যাচ্ছে মর্যাদার লড়াই। নারী এককে মুখোমুখি হচ্ছেন বর্তমান র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ইগা সুয়ানতেক এবং চমক জাগানো আমেরিকান তারকা আমান্ডা অ্যানিসিমোভা। 4 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুয়ানতেককে এবার প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে। অন্যদিকে 23 বছর বয়সী অ্যানিসিমোভা রীতিমতো চমক দেখিয়ে পৌঁছেছেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে। এর আগে সেমিফাইনালে হারিয়েছেন শক্তিশালী প্রতিপক্ষ সাবালিঙ্কাকে। সুয়ানতেক যেখানে অভিজ্ঞতা, স্নায়ু এবং ধারাবাহিকতার প্রতিচ্ছবি, অ্যানিসিমোভা সেখানে তারুণ্যের উচ্ছ্বাস আর ভয়হীন আক্রমণাত্মক টেনিসের প্রতীক। একজন চায় উইম্বলডনের জয় করে ক্যারিয়ারে নতুন পালক যোগ করতে, আরেকজন স্বপ্ন দেখছেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করবার। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস সরকারের। গ্রেপ্তার 5, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন আইজিপি।
একটি দলের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাটের অভিযোগ জামাতের, পরিকল্পিতভাবে অপপ্রচার চলছে বলছে বিএনপি। জুলাই হত্যার সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর সাবেক আইজিপি মামুনকে ক্ষমা বিবেচনা, ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ। সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দুর্নীতি 2 মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ। এবং ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত, ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদর সহ 3 উপজেলায় এখনো ঢুকছে পানি। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।